বরাবর উঠান, এই বরাবর দোকানটা, যাতে লুচি বানানো হয়, আব্দুলপুরের ঐতিহ্যবাহী খাবার। তো আব্দুলপুর জংশনে, তারপরে হচ্ছে 2টা স্টেশন পরে নাটক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। আসছিলাম গাংনীতে 2 দিন বেড়ানো শেষে, এখন ফেরত যাচ্ছি। ঠিক দুপুর 2টা বের হলাম কুষ্টিয়া মিরপুরের স্টেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর হাই রুট। এখান থেকে বাসে করে যাব মিরপুর স্টেশন এবং ওখান থেকে নাটোরে, এবং নাটোর থেকে ডাইরেক্ট ট্রেনে বাড়ি ফিরব। আর এই রেল লাইনটা হচ্ছে রাজশাহী টু খুলনা লাইনের, আবার এই লাইনেই নাটোর যাওয়া যায়। প্রচণ্ড রোদে দুলতে দুলতে চলে যাচ্ছি মিরপুর স্টেশনে। আর আমি যেই ভ্যান করে যাচ্ছি এগুলাকে বলে পাখি ভ্যান, উত্তরাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বাহন। আমরা যেমন শহরে অটোরিকশা বা রিক্সা দিয়ে চলাচল করি, তেমনি উত্তরাঞ্চলের বেশিরভাগ মানুষই তাদের নিত্য প্রয়োজনে এই পাখি ভ্যান দিয়ে চলাচল করে। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখেন, সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, দেখতে থাকেন। এই মিরপুর স্টেশনে চলে আসলাম। এই যে উপরে উঠতে হবে স্টেশন, তারপরে এখান থেকে ট্রেন ধরে নাটোরে, নাটোর থেকে পঞ্চগড় এক্সপ্রেসে সোজা ঢাকায়। দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি জানিটা। স্টেশনে ঢুকতে না ঢুকতে একটা ব্যাড নিউজ। একটা মহিলা নাকি ট্রেনের নিচে পড়তে নিছিল, অল্পের জন্য বেঁচে গেছে। আল্লাহর বিশেষ রহমত ছিল। আপনার রেল লাইনে আসলে একটু সতর্ক থাকবেন। মিরপুর রেলওয়ে স্টেশন সেই ব্রিটিশ আমল থেকে চলতেছে অ্যানালগ পদ্ধতিতে। কিছুদিন হয় এখানে অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা চালু হয়েছে। এর আগে অনলাইন টিকিট ব্যবস্থা ছিলই না এখানে। অপেক্ষা করতেছি রকেট মিলের জন্য। আর কিছুক্ষণের ভিতরে ট্রেন আসবে, তারপর চলে যাব নাটোরে। স্টেশন ছুটে চলেছে নাটোরের দিকে। অল্প কিছুক্ষণেই হার্ডিন্স ব্রিজে উঠব। হার্ডিন্স ব্রিজ, যেটাকে আমরা লালন সেতু নামে চিনি। পদ্মা নদীর উপর দাঁড়ানো এই সেতুটা কুষ্টিয়া এবং পাবনা জেলার যোগাযোগ ব্যবস্থাকে একসাথে করেছে। আর এই ব্রিজটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা বানাইছিল, যে কারণে ওই সময়কার অনুযায়ী ইংলিশে নামকরণ করা হয়েছিল হার্ডিন্স ব্রিজ নামে। ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার জানা মতে এখনো কোনো সংস্কার করা হয়নি এই ব্রিজে, এখনো ওইভাবেই আছে। আর ব্রিজের পূর্ব পাশেই রয়েছে পাকশি রেল স্টেশন। আর পাকশি রেল স্টেশন এবং ব্রিজের থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা একদম স্পষ্টভাবে দেখা যায়। যেমন মনে হয় যে একদম কাছ থেকে দেখতেছি। ঈশ্বরদী জংশন দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন, এখানে স্টপেজ দিছে। খুব ভালো লাগে, এই স্টেশনে পাওয়া যায়, তারপরে আব্দুলপুরে পাওয়া যায়। আর ওইদিকে গেলে হ্যাঁ ওইদিকে গেলে আবার কুমারখালী কুষ্টিয়াতেও পাওয়া যায়। এটা তো গরম গরম নিয়ে আসে সাথে সাথে। ফিরে যাচ্ছি
অনেকগুলো লাইন, আর ওইদিকে অনেক ট্রেন। ওই নেক্সট স্টেশন আব্দুলপুর, তারপরে নাটোর। বাংলাদেশের সব লোকোমোটিভের কারখানা, লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন এখানে রেস্টে রাখা হয়। আব্দুলপুর জংশনে ঢুকলাম। এই স্টেশনের একটা ঐতিহ্যবাহী খাবার আছে লুচি, যেটা আমি আপনাদেরকে পরে কোনো এক সময় দেখাবো। কিন্তু দোকান থেকে পরে কোনো এক সময় এসে আমি এটা রিভিউ করবো। দোকানটার বরাবরই থামছে, ওই বরাবর দোকানটা, যাতে লুচি বানানো হয়। আব্দুলপুরের ঐতিহ্যবাহী খাবার। তো আব্দুলপুর জংশনে, তারপরে হচ্ছে 2টা স্টেশন পরে নাটোর। এই নামলাম নাটোরে, নাটোর জংশনে। এই নাটোর স্টেশনে আমি 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মে যেতে হইতেছে, কারণ আমার ঢাকার ট্রেন 1 নাম্বার প্ল্যাটফর্মে আসবে। এই নাটোর স্টেশনে ওভার ব্রিজে এই ছিল 2 নাম্বার প্ল্যাটফর্ম, রয়েছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। মাঝখানে অনেক উঁচা প্ল্যাটফর্মগুলো, যে কারণে আমার ওভার ব্রিজ ইউজ করতে হইতেছে। আর এইখানে দাঁড়ানো আছে হচ্ছে রকেট মিল, যেটা দিয়ে আমি আসছি। আমার কিছু ব্যাগ ক্যারি করা লাগতেছে, নয়তো আপনাদেরকে আমি স্টেশনটা একটু ঘুরে দেখাইতাম, পুরোটা স্টেশন কীরকম, কতটা সুন্দর। আমার এখন একটা প্রথম প্ল্যাটফর্মে গিয়ে একটু বসতে হবে, বসার জায়গা খুঁজতে হবে। আর মনে হয় আর 20 মিনিট পরেই ট্রেন আসবে, পঞ্চগড় এক্সপ্রেস। এই নাটোর থেকে পরে আর কোনো স্টপেজ নেই, সরাসরি ঢাকায়। দেখা যাক কতটুকু দেখাইতে পারি। নাটোরে আছি, অথচ নাটোরের রসগোল্লা না গিয়ে চলে যাচ্ছি। যেহেতু রোজার মাস, তাই আমি আজকে, আর আমার তারা আছে, এখনই ট্রেন আসবে, এই কারণে আমি আর অন্য কিছু দেখাতে পারতেছি না। সো অন্য কোনো এক সময় এই নাটোর স্টেশনটা রিভিউ করবো এবং নাটোরের কী কী আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখনই ট্রেন আসবে, এর জন্য অপেক্ষা করতেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে দিকে ঢুকে চলে এসেছি ট্রেন। ট্রেনে উঠে সিট নিয়ে মাত্র বসলাম, 1 নম্বর সিট। আর এই দরজার সাথে পুরোই ফাঁকা, একদম মানুষ নাই বললেই চলে। যেমন আমার পাশের সিটটাও ফাঁকা, ওই পাশের সিট ওইগুলোও ফাঁকা। তো এই ট্রেনের এরপরে আর কোনো স্টপেজ নাই, একেবারে ঢাকায় এয়ারপোর্টে স্টপেজ হবে, তারপর কমলাপুর। আমি হয়তো এয়ারপোর্টে নেমে যাব। তো একটু পরেই ইফতার টাইম হবে, দেখি কতটুকু দেখাইতে পারি। এই ট্রেন ছেড়ে দিল নাটোর থেকে, বিদায় নাটোর। আর ওই যে দাঁড়ায় আছে রকেট মিল, মূলত এই ট্রেনটার জন্যই অপেক্ষা করতেছিল। আমি যে ট্রেনটা দিয়ে আসলাম কুষ্টিয়া থেকে,
মিরপুর থেকে উঠে এই নাটোর পর্যন্ত আসছে যে ট্রেনটা দিয়ে রকেট মিল, ওইটা এই ট্রেনটার জন্য তখন অপেক্ষা করছে। এই ট্রেনটা আসছে, ছাড়লো, আর এখন ওই পাশে দাঁড়ানো ওই ট্রেনটা ছাড়বে রকেট মিল। বাই বাই নাটোর। তবে নাটোরে অন্য একদিন একটা ভিডিও হবে। নৌকাতে যাওয়ার জন্য নাটোরে নামতে হবে। তো নাটোরের রসগোল্লা তো আছেই, নাটোরের বিখ্যাত কী কী আছে সব দেখাবো আমি ওই ভিডিওতে। আজকে সময় শর্ট, এই কারণে ব্যাক করতে হইতেছে। আমার জন্য একটু ভালো হয়েছে যে আর কোনো মানুষ নেই আশেপাশে, তো আমি সবটা দেখাতে পারবো। আর এই যে বগি, এই বগিতে দেখেন পুরো সিটিতে খালি করে আসে, আর এই অবস্থা। এবার আমি আপনাদেরকে বলি যে আমি এই ট্রেনটা কেন বেছে নিলাম। আমার কুষ্টিয়া থেকে ওঠার কথা ছিল সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস। এটা বিকাল 4টায় উঠলে আমি রাত 8টা নাগাদ আমি ঢাকায় থাকতাম, কিন্তু ওই ট্রেনে একটা সিটও খালি নাই, যেগুলা পুরো বেনাপোল থেকে আমার টিকিট কাটতে হবে, ওইখান থেকে সিট আছে। তো ওইখানে ভাবলাম আমি 550-600 টাকা দিব, সেটা বলে আমি নাটোরে চলে আসি। নাটোর থেকে 375 টাকা করে টিকিট নিচ্ছে, আর ওইখানে লোকালে আসছি মিরপুর থেকে এখানে মাত্র নিল 40 টাকা। তো 450 টাকায় আমি ঢাকায় যাচ্ছি, আর ওইখান থেকে উঠলে 600 টাকা টিকিট যেত। আর বেনা বলতে কুষ্টিয়া পর্যন্ত আমার সিটে অন্যতম পয়সা আছে। ওই জিনিসটার জন্য আমি নাটোর থেকে আমি পঞ্চগড় আসতেছে। আর এই ট্রেনটার কোনো স্টপেজ নাই, আসলে তো বেনাপোলের অনেকগুলো স্টপেজ ছিল, কিন্তু বিরক্ত লাগতো যেহেতু রোদারাইকা সারাদিন জার্নির পরে 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 স্টপেজ পেলে একটু বিরক্তই লাগবে। আর এই ট্রেনটা নাটোর থেকে উঠলাম সরাসরি এয়ারপোর্টে থাকবে, তো এর মধ্যে কোনো বিরক্তিকর কোনো ভাব নাই। আর এই ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা, চাপও নাই। আর ওই কুষ্টিয়ার ওই রুটে অনেক চাপ থাকে, যে কারণে ট্রেনটা অনেক বিরক্ত লাগে। আর এই ট্রেনে একদম আর কী বলবো, যাত্রী একেবারে খুবই কম, যে কারণে স্বাচ্ছন্দ্যে একদম আরামে যেতে পারতেছে। মোটামুটি টাইম মোটামুটি হয়ে গেছে, টাইম হয়ে গেছে 5টা 58 বাজে। তো আর মাত্র 8 মিনিট 10 মিনিটের মতো আছে টাইম, আমি তোমার ইচ্ছা করি। আর এদিকে ভিউটা দেখেন যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশের বাংলাদেশের রেলওয়ের যে ট্রেনগুলো আছে সবগুলো ট্রেনতে কিন্তু নামাজের ব্যবস্থা আছে, সুতরাং আমি ইফতারের পরে নামাজ পড়ারও ব্যবস্থাটা পাবো। আর আমার প্রচণ্ড আওয়াজ, পঞ্চগড় এক্সপ্রেসটা চায়না রেখে চলতেছে, মানে আগের সেই পুরানো রেখে চলতেছে, এই কারণে অনেক আওয়াজ, শব্দটা অনেক বেশি, সহ্য করে নিতে হইতেছে আর কি। এই লাইনটা রাজশাহী লাইন, ডানে হচ্ছে নাটোর এবং দিনাজপুরের লাইন। আমরা ডান পাশের লাইনটা হচ্ছে পঞ্চগড়ের লাইন, আর লাইনটা হচ্ছে রাজশাহীর লাইন, রাজশাহী চাপাই। আবারও সেই আব্দুলপুর জংশন ক্রস করতেছি, ওই লাইনটা হচ্ছে ওই পাশে হচ্ছে রাজশাহীর লাইন, আর এটা হচ্ছে পঞ্চগড়ের লাইন। ও ডান পাশের লাইন হচ্ছে রাজশাহীর লাইন, আর এটা হচ্ছে আব্দুলপুর জংশন। এই যে আব্দুলপুর জংশন, যা
এই ট্রেনটার কি টাইমিং, ঠিক টাইমে আজিমনগরে স্টপেজ দিল ইফতার করার জন্য। আমি এখন ইফতারটা করবো, ইফতার আজান দিলে ইফতার করা হবে। আজান দিয়ে দিল, পেঁয়াজু, তারপর চপ, ছোলা ইফতার করবো। পেঁয়াজুটা সেই, আমি কখনো এভাবে খাবারের রিভিউ করি নাই। তারপরে আবার ভিডিও অন হবে, ইফতারের জন্য বিরতি। এখন প্রায় একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে যমুনা সেতুর দুই পারের দুইটা স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছে। একটা নাম হয়েছে যেটা পশ্চিমের স্টেশন, ওটা হচ্ছে সায়দাবাদ, আর যেটা পূর্বের স্টেশন এটার নাম করা হয়েছে ইব্রাহিমাবাদ। সুতরাং যারা টিকিট কাটেন এই জিনিসটা একটু খেয়াল করে টিকিট কাটবেন। এটা কিন্তু অ্যাপসের মধ্যেও অ্যানাউন্স করা আছে, তারপর আমি বলে দিলাম। আর এখন স্পিড একদমই কম, স্পিড ট্রেনের স্পিড 10 করা হয়েছে, কারণ এখন সেতুতে উঠবে। এই যে বাস চলতেছে, বাইরে অন্ধকার কিছু দেখা যায়, আর এই ট্রেনের লাইট আলোটা খুবই কম, এই কারণে সব কিছু দেখা যায় না। এই যে পুরা ট্রেনের আলো খুবই কম, বাইরের অংশটা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে হচ্ছে হায়দ্রাবাদ স্টেশন। আমি যে স্টেশনের নামটা বলতেছিলাম, সেতু পশ্চিমে, যমুনা সেতুর পশ্চিম পারে যে স্টেশনটা ছিল ওইটার নাম করা হয়েছে সায়দাবাদ স্টেশন। আর এটা হচ্ছে যে স্টেশনটা, এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন সায়দাবাদ স্টেশন, ওভারব্রিজ, তারপর ওই পাশে প্ল্যাটফর্ম, দুই পাশে প্ল্যাটফর্ম করে খুব সুন্দর করে গেছে। তো এখন হায়দ্রাবাদ স্টেশন, পূর্বের নাম ছিল সেতু পশ্চিম স্টেশন, এখনকার নাম সায়দাবাদ স্টেশন। ওই স্টেশন অতিক্রম করে দেয়, স্পিড একদম কম করে দেওয়া হয়েছে, 10 স্পিডে ট্রেন চালানো হইতেছে। আর কিছুক্ষণ বাদেই, আর 2-3 মিনিট গেলেই সেতুতে উঠবে ট্রেন। সো সেতুটা নতুন সেতু আপনাদেরকে দেখাবো, রেল সেতুটা কীরকম। আগের যে সেতুটা ছিল যমুনা সেতু, ওইটা কিন্তু অকৃত হয়ে পড়ে আছে, ওইটা কোনো কাজেরই না এখন, মানে ওইখানকার রেল সেতু কোনো কাজেরই না। এখন সব নতুন লাইন দিয়ে, নতুন ব্রিজ দিয়ে চলাচল করে, নতুন সেতু দিয়ে চলাচল করে। মাত্র নাকি 3 মিনিটে সেতু পার হয়ে যায়। আমি এতদিন মানে দেখে আসতেছি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পোস্টে দেখতেছিলাম। আজকে দেখবো আসলে কয় মিনিটে ট্রেনটা পার হয় যমুনা সেতু। লেটস গো। যমুনা সেতু পার হচ্ছে এখন, নতুন রেল লাইন, নতুন রেল দিয়ে যমুনা সেতু পার হচ্ছে। সারপ্রাইজ করার মতো ব্যাপার। তারপরে দেখেন এই যে 3 মিনিট 30 সেকেন্ডে যমুনা সেতু পার হয়েছে। এই যমুনা সেতু পার হইতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতো, এই যমুনা সেতু পার হয়েছে মাত্র 3 মিনিটে। 3 মিনিট 30 সেকেন্ডে যমুনা সেতু পার হয়েছে। মাত্র 3 মিনিট 30 সেকেন্ডে সেতু পার হয়ে এখন সেতু পূর্ব স্টেশনে ঢুকতেছি, মানে যেটা
নতুন নাম করা হয়েছে ইব্রাহিমাবাদ স্টেশন। এবং এই সেতু পূর্ব এবং পশ্চিমের দুই পারের স্টেশনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আবার নতুন করে করা হয়েছে। আগের স্টেশনটা একটু ভেঙে আবার নতুন করে করা হয়েছে। তো এখন এই ইব্রাহিমাবাদ স্টেশনে ঢুকতেছি, মানে সেতু পূর্ব স্টেশনে ঢুকতেছি। তবে এই পঞ্চগড় এক্সপ্রেসের একটা ব্যাড রেকর্ড আমি বলবো, খারাপ দিক, মানে একটা কম্পার্টমেন্টও ওয়াশরুম নাই। এই সেই সেতু পূর্ব স্টেশন যেটার নাম করা হয়েছে ইব্রাহিমাবাদ স্টেশন, এই নতুন রুটে একদম নতুন করে সাজানো হয়েছে। ওভারব্রিজ দিয়ে একদম একদম বসার জায়গা, সব কিছু ভেঙে আবার নতুন করে করতে ওরা, এরকম একটা অবস্থা। এইখানেও স্পিডটা একদম কম করে দিছে। সেতু পূর্ব এবং পশ্চিম এই দুইটাই স্টেশনে স্পিডটা 10-এ রাখা হয়। মানে একটা ছোটো বাচ্চা দৌড়ালে যেরকম স্পিড থাকে সেম এরকম স্পিড, আর যে কেউ চাইলেই এই অবস্থায় উঠতে পারবে ট্রেনে, এরকম একটা স্পিড থাকে। আর এরপরে আর কোনো স্টপেজ নাই, আর কোনো জায়গায় স্লো করবে না, একদম ডিরেক্ট এয়ারপোর্টে গিয়ে থামবে। যদিও অ্যাপসে স্টপেজ দেয় নাই, তারপর থামে। এটা আমার জন্য ভালো, আমি নেমে যাবো এয়ারপোর্টে। তো এই ভিডিওটা হয়তো এখানেই শেষ করতে হচ্ছে। রাতের অন্ধকার বলে না তো আপনাদের যে প্রাকৃতিক দৃশ্য, মানে এই উত্তরবঙ্গের রেলপথে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, রেলপথে ভ্রমণ করলে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় এবং স্টেশনগুলো কত সুন্দর করছে আগের চেয়ে, ওগুলো দেখাতে পারতাম। যেহেতু অন্ধকার হয়ে গেছে, আলো পর্যাপ্ত নেই, আর ট্রেনের মধ্যেও পর্যাপ্ত আলো নেই, যে কারণে আমাকে অন্ধকার দেখা যাচ্ছে। তো অবশেষে 9:30 রাত এয়ারপোর্ট ঢুকতেছি। এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।